Dear students, according to National University syllabus, the book recommended for you is Financial Management by M.Y. Khan and P.K. Jain. This lecture has been designed for the student of BBA Honors Third Year, Department of Marketing, and this is my first lecture of first chapter. The title of first chapter is Nature of Financial Management. Dear student, তোমরা জানো যে তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ ইংলিশে অ্যান্সার করতে হবে এবং এই জন্য আমাদেরকে ইংলিশেই এই লেকচারগুলো দেওয়া উচিত, কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরামর্শ অনুযায়ী আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি সেটা হলো কন্টেন্টগুলো ইংলিশে লিখব এবং বাংলায় বিষয়গুলো বুঝিয়ে দেব। এছাড়া আমি এই কোর্সের জন্য মোট 12টি ক্লাস নেব এবং তোমরা জানো যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই কোর্সের 10টি অধ্যায় রয়েছে। কিছু কিছু অধ্যায় রয়েছে অনেক বড় এবং ইম্পর্টেন্ট, কিছু কিছু অধ্যায় আছে একটু ছোট। তথাপি 12টি লেকচার কিন্তু যথেষ্ট নয়, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে কিংবা অনলাইন ক্লাসের স্টুডেন্টদেরকে আরো বেশি আকর্ষণীয় করার জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় গবেষণা করে এই 12টি লেকচার দিয়ে একটি কোর্স শেষ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই জন্য আমরা সিলেবাস থেকে বেছে বেছে বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাকি বিষয়গুলো তোমরা নিজেদের বই দেখে পড়ে নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সূত্র অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী তোমরা বাংলাদেশের কোনো বই যদি সিলেবাস কভার করে তোমরা সেই বই কিনতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, syllabus for the first chapter, Nature of Financial Management. Definition and role of financial management, areas of financial management, finance and related disciplines, scope of finance functions, job of financial manager, financial goals, profit maximization versus wealth maximization, conflicts of goals, management versus owners, financial goals and funds objectives, functions of treasurer and controller, classification of finance and principles of business finance. এই হচ্ছে আমাদের সিলেবাস ফার্স্ট চ্যাপ্টারের। সেখান থেকে আমরা 6টা টপিকস নির্বাচন করেছি বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে। First one is definition and role of financial management, areas of financial management, job of financial manager, financial goals, profit maximization versus wealth maximization, conflict of goals, management versus owners, classification of finance, and principles of business finance. আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আসলে প্রথমে জেনে নেই ফিনান্স আসলে কি। Business concern needs finance to meet their requirement in the economic world. Business organization cannot run even a single period of time without financial support. For this reason, finance is called the blood of business. আমরা জানি যে ব্যবসা করতে গেলে অর্থের প্রয়োজন পড়ে। এই অর্থ ছাড়া ব্যবসা রান করা যায় না, আর এই কারণেই ব্যবসাকে বলা হয় রক্তের মানে অর্থায়নকে বলা হয় ব্যবসায়ের রক্তকণিকার ন্যায়। রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক অর্থায়ন ছাড়া বিজনেস বাঁচে না। জেনারেলি ফাইন্যান্স ইজ দ্য আর্ট অফ প্লেইং উইথ দ্য ফান্ড। সাধারণভাবে বলা যায় যে অর্থায়ন হচ্ছে অর্থ নিয়ে খেলাধুলা করা একটি কলা। এখানে অর্থায়ন বলতে কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো অর্থায়নের কথা বলা হচ্ছে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বোঝার জন্য বলছি, এটা কোম্পানির অর্থায়নের কথা বলা হচ্ছে। যেমনটি খান এন্ড জেন বলেছেন, ফাইন্যান্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। এই যে ম্যানেজিং মানি, এই বিষয়টাই কিন্তু তোমাকে বলছে যে ফিনান্সিয়াল ম্যানেজারের দায়িত্ব হলো ম্যানেজিং মানি। ফিনান্সিয়াল ম্যানেজার হচ্ছে ফাইন্যান্সের কর্ণধার। The financial responsibility goes to the financial manager. ম্যানেজিং মানিটা একটু বুঝিয়ে দেই। একটা কোম্পানির যদি টাকার প্রয়োজন পড়ে, তখন সে কোম্পানির 4টি ওয়েতে এই অর্থ সংগ্রহ করতে পারে। The ways are
Company can issue common stock, company can issue preferred stock, company can issue bond or debenture, or company can finance through retained earning of the company. অর্থাৎ মুনাফার যে অংশ থেকে যায় সেটা দিয়ে অর্থায়ন করা যায়। কথা হলো ফিনান্সিয়াল ম্যানেজার কিভাবে সে অর্থায়নটা করবে, এটাই এই সংক্রান্ত একটি বিদ্যা। Finance is highly related with the financial activities in different forms, such as এই যে আমরা ক্যাপিটাল বলি এটা ফিনান্স, আমরা প্রফিট বলি এটা ফিনান্স, আমরা ইনিশিয়াল ক্যাপিটাল বলি এটা ফিনান্স, ইনভেস্টমেন্ট, কস্ট, বেনিফিট, প্রফিট, ফান্ড, ক্যাশ ফ্লোস, all are finance বা financial term. Finally, finance is the combination of different activities like raising of funds, investment of funds, and management of funds to accomplish the objective of the firm. একটি ফার্মের লক্ষ্য বাস্তবায়নের জন্য অর্থায়ন করা বা অর্থের উৎস শনাক্ত করা, অর্থ সংগ্রহ করা, সেই অর্থ বিনিয়োগ করা এবং এই মূলধনটাকে ম্যানেজ করা, ফান্ডের তহবিলটাকে রক্ষণাবেক্ষণ করা, এই সংক্রান্ত যাবতীয় কলা কৌশলকে সার্বিকভাবে বলা হয় অর্থায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ফিনান্স বোঝানোর জন্য এবং হাউ ফিনান্স এন্ড বিজনেস আর হাইলি কোরিলেটেড, আমি এই স্লাইডটি তৈরি করেছি, ফিগারটা তৈরি করেছি। একটু লক্ষ্য করে দেখো, প্রথমে আসো নিড। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে তিনটা নিড উল্লেখ করা রয়েছে। স্টার্ট আপ এ বিজনেস, ব্যবসার ক্ষেত্রে তিনটাই নিড হয়: এস্টাবলিশমেন্ট অফ বিজনেস, অপারেশন অফ বিজনেস এন্ড এক্সপানশন অফ বিজনেস। ব্যবসা শুরু করা, ব্যবসা পরিচালনা করা, আর ব্যবসাটাকে বড় করা, এই তিনটা কাজই কিন্তু বিজনেসে রয়েছে। এখন এই তিনটা নিডকে যদি তুমি অ্যাসেসমেন্ট করো এবং ফুলফিল করতে চাও, তাহলে তোমার ফাইন্যান্স দরকার। কিন্তু ফাইন্যান্স কিন্তু এখানে তিনটার ক্ষেত্রে একই নাম বহন করে না। যেমন, ইন অর্ডার টু স্টার্ট আপ এ বিজনেস ইউ নিড প্রাইমারি ক্যাপিটাল, in order to operate the business you need working capital, and finally in order to expansion of business you need additional capital. তাহলে আমরা ফাইন্যান্সকে দেখলাম বিজনেসের নিড কে অ্যাকমপ্লিশ করার জন্য বা ফুলফিলমেন্ট করার জন্য আমাদের একটা কোরিলেশন রয়েছে। সো বিজনেস এন্ড ফাইন্যান্স ইজ হাইলি কোরিলেটেড। বাট এই ফাইন্যান্সটা বিজনেসকে কোথায় নিয়ে যায়? একটা লক্ষ্যে নিয়ে যায়। কোথায় লক্ষ্য? প্রফিট এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, দ্য গোল অফ এ ফার্ম। এখন এই লক্ষ্য অর্জন করতে গেলে ফিনান্সিয়াল ম্যানেজারকে কতগুলো কাজ সুন্দরভাবে করতে হয়। যেমন, প্রথম যে কাজটা হলো প্রপার সোর্সেস অফ ফান্ড। প্রপার সোর্সেস অফ ফান্ড বলতে, যখন তোমার টাকা লাগবে, ধরো তুমি ফিনান্সিয়াল ম্যানেজার, তোমার এস্টিমেট করে দেখেছো যে নিড অ্যাসেসমেন্ট করেছে তোমার 10 কোটি টাকা দরকার বর্তমান বিজনেসকে রান করতে গেলে। এখন এই 10 কোটি টাকা তুমি কিভাবে ম্যানেজ করবা? সাধারণ শেয়ার ইস্যু করবা, ঋণপত্র ইস্যু করবা, অগ্রাধিকারযুক্ত শেয়ার ইস্যু করবা, নাকি পূর্বের থেকে যে রিটেন আর্নিং বা সংরক্ষিত আয় রয়েছে সেটা দিয়ে বিনিয়োগ করবা? এটা ডিপেন্ড করে তোমার বিচক্ষণতার উপর। সবসময় মনে রাখতে হবে যে আমি যখন কোনো ফান্ড কালেকশন করব, আমার মধ্যে এমন চিন্তা থাকতে হবে যে যেটা এখানে যেন আয়ের হার বেশি হয় এবং ব্যয়ের হার কম হয়। ম্যাক্সিমাম রিটার্ন, মিনিমাম কস্ট। আর এই যে ম্যাক্সিমাম রিটার্ন, মিনিমাম কস্ট, এই যে চিন্তাধারা ফিনান্সিয়াল ম্যানেজারের, এই চিন্তাধারার মধ্যে যে মূলধন কাঠামো হয় তাকে বলা হয় অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মিনস মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম বেনিফিট। এমন ভাবে মূলধন কাঠামো করতে হবে যেন তার রিটার্নের হার সবচেয়ে বেশি হয় এবং ব্যয়ের হার সবচেয়ে কম হয়। এই যে ফান্ড তুমি রেজ করলা, এই ফান্ডটা অপটিমাম হয়েছে এবং এখন তোমাকে এটা কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। Before going to invest, you have to analyze the project. তোমার সামনে যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে তোমাকে কি করতে হবে? অ্যানালাইসিস করে বের করতে হবে which project will be the best for your firm or company. এখন কিভাবে প্রজেক্ট ইভ্যালুয়েশন করবা? এটা ফিনান্সিয়াল ম্যানেজারের দায়িত্ব। কি কস্ট কেমন হবে, বেনিফিট কেমন হবে, ডিউরেশন কত হবে, রিস্ক কেমন হবে, আনসার্টেনিটি কিভাবে মোকাবেলা করা যায়। যদিও আনসার্টেনিটি মোকাবেলা করা যায় না, কিন্তু রিডিং করতে হয়। এই বিষয়গুলো অ্যানালাইসিস করলেই তুমি এই 4টা প্রকল্প থেকে একটা প্রকল্প তুমি সিলেক্ট করতে পারবে। দেন তুমি ইনভেস্ট করলা। ইনভেস্ট করলে তুমি যেহেতু প্রতিটা কাজ সঠিকভাবে করছো, ধরে নেওয়া যায় ইউ উইল গেট প্রফিট। বাট দ্য কোয়েশ্চেন ইজ প্রফিট ম্যানেজমেন্ট। হাউ টু ইউজ the profit in best way, best use of profit.
এখন প্রফিটের টাকা আমি খেয়ে ফেললাম, তাহলে আমার ব্যবসাকে বড় করার জন্য আমার কিন্তু রিটেইনড আর্নিং রইলো না। আবার সব টাকা দিয়ে দিলাম, তাও রইলো না। তাহলে কি হয়? প্রফিটের একটা অংশ হলো কি ডিভিডেন্ড, যা শেয়ার মালিকদেরকে বন্টন করতে হয়। ডিভিডেন্ড ইজ এ পার্ট অফ ইনকাম আর পার্ট অফ প্রফিট ডিস্ট্রিবিউট অ্যামং দ্য শেয়ার হোল্ডার। এখন এটা আমি কতটুকু দেব, কতটুকু নেব, রাখবো ভবিষ্যতের জন্য, এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে ফিনান্সিয়াল ম্যানেজারকে চিন্তা করতে হয়। দেন যা হয় ফার্মের মূল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। ফার্মের মূল লক্ষ্য কি? প্রফিট অর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আশা করি তোমরা এই ফিগারটার মাধ্যমে ফিনান্স এবং বিজনেস কিভাবে রিলেটেড বুঝতে পারবে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার আসো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। দেখো, ম্যানেজমেন্ট এমনই একটি বিষয় যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংগঠনিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ব্যবহৃত হয়। ম্যানেজমেন্ট কি? প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, মাঝখানে সুপারভিশন বা মোটিভেশন থাকে। তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে একটা সিস্টেমেটিক কাজের একটি ধারা। ফিনান্সের ক্ষেত্রেও তোমার ম্যানেজমেন্ট ছাড়া চলবে না। আমরা জানি, যেমন খানেনজেন বলেছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ কনসার্ন উইথ দ্য ডিউটিস অফ এ ফিনান্সিয়াল ম্যানেজার ইন এ বিজনেস ফার্ম। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল ম্যানেজার রয়েছে, তার ডিউটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তাহলে তার ডিউটি কি হবে? ফিনান্সিয়াল ম্যানেজার শুড মেক এ প্রপার ফিনান্সিয়াল প্ল্যান, organizing, directing, and controlling of financial activities of a enterprise. So, এই যে প্রকিউরমেন্ট করা কিংবা ইউটিলাইজেশন অফ ফান্ড, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সুনির্দিষ্ট ব্যবস্থাপকীয় পদ্ধতির মাধ্যমে এগুতে হবে। তা না হলে কিন্তু ফিনান্সিয়াল ম্যাটার তো যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কোম্পানির ব্যাপক ক্ষতি হতে পারে। It means applying general management principles to financial resources of the enterprise. অর্থাৎ আমাদের যে জেনারেল ম্যানেজমেন্ট প্রসিডিউরটা রয়েছে, সেটা ফিনান্সে অ্যাপ্লাই করাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। সো আমরা আরেকটা সংজ্ঞা দেখতে পারি, ফিলিপাটুন। Financial management is concerned with the management decision that result in the acquisition and financing of the long-term and short-term of a firm. একটা ফার্মের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থের যে আর্থিক যে ব্যবস্থা, অর্থ সংক্রান্ত যে আর্থিক সিদ্ধান্ত, তার প্রক্রিয়াটাই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সো আমরা একটু ভালো মতো পড়ে নিয়ে বিষয়টা আয়ত্ত করে ফেলবো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ফাংশনাল এরিয়াস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্র। আমরা এখানে 11টা এরিয়া দিয়েছি। যেমন ফার্স্ট হলো ডিটারমাইনিং ফিনান্সিয়াল নিডস। প্রথম এরিয়া হলো, ক্ষেত্র হলো আর্থিক যে প্রয়োজনীয়তা তা নির্ধারণ করা। অনেকে বলে ফিনান্সিয়াল প্ল্যানের মধ্যেই কিন্তু ফিনান্সিয়াল নিডসটা বেরিয়ে আসে। কারণ ফিনান্সিয়াল প্ল্যান কি বলে? হোয়াট টু ডু, when to do, how to do, and how much money need to do. So if you make a proper financial plan, you will know how much money you need to establish the plan, whatever the plan, business plan. তো ধরে নাও, আমি আবারও বলছি, ধরে নাও তুমি ফিনান্সিয়াল প্ল্যান করেছো, এতে করে তোমার ফিনান্সিয়াল নিডটা এস্টিমেট হয়েছে 10 কোটি টাকা তোমার লাগবে। এখন আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, তুমি কোত্থেকে এই 10 কোটি টাকা ম্যানেজ করবে? আমার আগের কথার সাথে এখনের কথা মিলে যাচ্ছে। হোয়াট ইজ দ্য সোর্স? Where will you get the money? Where will you get the money? You can issue common stock, you can issue preferred stock, you can issue bond or debenture, you can finance through retained earning. For example, you can take bank loan 10 crore টাকা, 10 কোটি টাকার ব্যাংক লোন নিতে পারো। এখন তোমার সামনে তো অনেকগুলো ব্যাংক রয়েছে, সব ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশন এক নয়, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি রেশিও এক নয়, রেট অফ রিটার্নের রেশিও এক নয়। সুতরাং তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে হুইচ সোর্স is the best for you. Then select source. Number 4 হলো selecting the source of fund. তোমাকে এই ফান্ড সিলেকশন করতে হবে। যেমন 10টা সোর্স তুমি অ্যানালাইসিস করেছো, একটা সোর্স তুমি সিলেক্ট করলা, এরপরে তুমি কি করবা? ফিনান্সিয়াল অ্যানালাইসিস এন্ড ইন্টারভেনশন। এখন তোমাকে আর্থিক যে বিশ্লেষণ করতে হবে এবং এর ব্যাখ্যা করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইস কস্ট, ভলিউম এন্ড প্রফিট। কস্ট কি পরিমাণ লাগবে, প্রফিট কিরকম আসতে পারে, এই বিষয়ে অ্যানালাইসিস করতে হবে। দেন ইনভেস্টমেন্ট অফ ফান্ড।
ফাইনালি তুমি ইনভেস্ট করতে পারো। বাট রিমেম্বার মাই ডিয়ার স্টুডেন্টস, before going to make investment decision, you have to analyze properly the proposed project. Where are you going to make investment decision? This is very important. কারণ একটি সঠিক সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত যেমন কোম্পানিকে উপরের দিকে তুলতে পারে, একটা ভুল সিদ্ধান্ত আবার কোম্পানিকে একদম কারবারের জগৎ থেকে বের করে দিতে পারে। এই জন্য ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ এ ভেরি এক্সিকিউটিভ ডিসিশন of a financial manager. Then capital budgeting. For the long time, capital budgeting, what is capital budgeting? Capital budgeting is the process for taking long-term investment decision. তোমরা জানো যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হয় 3 রকম। এখানে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে ক্যাপিটাল ডিসিশন, দ্যাট ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। এটা অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়, ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো, রিস্ক, পিরিয়ড ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে কনসিডার করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। ইট ইজ দ্য ফাংশনাল এরিয়া অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল দ্যাট ইজ চলতি মূলধন। একটা প্রতিষ্ঠানের একটি আর্থিক বছরে তার যে চলতি মূলধনের প্রয়োজনীয়তা হয় সেটাকেও ওয়ার্কিং ফাংশন বলে, ফাংশনাল এরিয়াস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল পারচেস অফ র ম্যাটেরিয়ালস, salary of কি বলে মানে labor or employees, advertisement expenditure, maintain power bill, etc. How much money you will keep as a working capital is a vital decision or thinking area of financial manager. Profit planning and control. After generating profit, you have to think how much money you will keep for future investment or how much money will you distribute among the shareholders. This is the another vital decision of financial manager, which is known as executive decision, dividend decision. And finally, dividend policy. You know, dividend is a part of profit which distributes among the shareholders. What should be the dividend policy? The expert sometimes follows the rules provided by the expert. For example, Wharton model, Gordon model, Modigliani and Miller hypothesis. They are expert. They provides the most important theory for dividend policy. This is the functional area of financial management. তোমরা এই 11টি এরিয়া সম্পর্কে 2 লাইন করে শিখবে যাতে করে পরীক্ষা আসলে লিখতে পারো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। Financial manager and his or her job, function, decision একই। আর্থিক ব্যবস্থাপককে এর কাজ কি বা কি কি সিদ্ধান্ত নেয় বা তার দায়িত্ব কি কি, এই বিষয়গুলো একই রকম। A financial manager is a person who takes care of all the important financial functions of an organization. My dear student, financial manager is a person who has to take all kinds of financial responsibilities of the firm. So how a financial manager works is very important. According to Khan and Jain, financial managers actively manage the financial affairs of any type of business. The functions of financial manager can be designed in 2 dimensions. One is corporate or executive functional job. Another is routine job. Executive job. Financing decision is executive job. Investment decision is executive job, which includes 2 another different decision. One is working capital management decision and capital budgeting decision. And finally, dividend decision. এই কয়টা হলো তোমার নির্বাহী সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বারবার নিতে হয় না, একবার নিলে এটা অনেক দিন এটা চলে। আর রুটিন ডিসিশন হচ্ছে নিয়মিত নিতে হয়, যেমন ফিনান্সিয়াল ম্যানেজারকে নিয়মিত ফিনান্সিয়াল প্ল্যান করতে হবে, তারপরে সোর্স আইডেন্টিফাই করতে হবে, টাকা তুলতে হবে, প্রোডাকশন করতে হবে ফান্ড, এবং মুনাফা যে অর্জন হবে এর রাখা এবং বন্টন করার বিষয়টাও এই রুটিন জবের মধ্যে পড়ে। আশা করি এই স্লাইডটা তোমরা বাসায় এখন পড়ে বুঝতে পারবে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। Financial goals. This is most important topics for your examination. একটা কোম্পানির 2টো লক্ষ্য থাকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন আর হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ করা হচ্ছে কি আমরা বলবো। All financial managers aim to maximize organization profit and minimize the cost for the short term and maximize the market share or earning per share
of the firm for the long term. So short term এবং long term কে কনসিডার করে আমরা পাই দুটি লক্ষ্য, একটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন short term goal, wealth maximization long term goal. Let us know what is profit maximization. Profit maximization means maximizing the income of the firm. In this concept, it is said that profit is the heuristic of efficiency. দেখো মুনাফা সর্বাধিকরণ হলো এমন একটি কনসেপ্ট যার মাধ্যমে দিনে দিনে খালি শুধু শুধু মুনাফা বৃদ্ধি করা হয়। আর এখানে যে কনসেপ্টটাকে হাইলাইট করা হয় সেটা হলো মুনাফাই হচ্ছে দক্ষতা পরিমাপের মাপকাঠি। পৃথিবীতে সেই কোম্পানি তত দক্ষ যার মুনাফা অর্জন ক্ষমতা তত বেশি। এখনো আধুনিক যুগে এটাকেই গুরুত্ব দেওয়া হয়। কেন একটি ফার্মের মূল লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ হওয়া উচিত? Why profit maximization should be the ultimate goal of a firm? আমি চারটা পয়েন্ট বলেছি। ইন্ডিকেটর অফ এফিসিয়েন্সি, দক্ষতা পরিমাপের মানদণ্ড। Profit is the indicator of efficiency of a firm. Either company growth or normal or decline depend on the efficiency level, and efficiency indicate efficiency is the indicator হচ্ছে প্রফিটের মাধ্যমে হয়। যার প্রফিট যত বেশি তার ফান্ড কয়রকম হয়? তিন রকম। একটা হলো স্বাভাবিক প্রতিষ্ঠান, প্রবৃদ্ধিশীল প্রতিষ্ঠান আর পতনশীল প্রতিষ্ঠান। প্রবৃদ্ধিশীল প্রতিষ্ঠানে কি হবে? অবশ্যই প্রফিট বেশি হবে। Second thing, best uses of resources. If your concept is profit maximization, you will drive for maximization of profit. And in order to maximize the profit, you will try to level best to utilize your resources total. Best uses of resources. অর্থাৎ তুমি যদি মুনাফা সর্বাধিকরণ করতে চাও তাহলে তুমি চিন্তা করবা আমার কোনো টাকা পয়সা যেন অলস করে না থাকে, আমি আমার সমস্ত সম্পদ ব্যবহার করব। থার্ড ওয়ান ইজ ক্রিয়েটিং ওন ফান্ড। এই যে মুনাফা সর্বাধিকরণ ধারণা, এতে করে ওন ফান্ড ক্রিয়েট হয়। কারণ প্রফিট প্রফিট প্রফিট, তারপর কি রিটেনশন রিটেনশন রিটেনশন, দেন ক্রিয়েশন অফ ফান্ড দ্যাট উইল এক্সপান্ড ইউর ফান্ড। অর্থাৎ এতে করে তোমার কি হবে? ব্যবসাটাকে সম্প্রসারণ করতেও সাহায্য করবে। দিস মে বি অ্যানাদার পয়েন্ট, দ্য এক্সপানশন অফ ফান্ড। এনশিওর সোশ্যাল ওয়েলফেয়ার। Only when you have ability, financial ability, you can help the poor people, you can sponsor the social activities, social event. অর্থাৎ একটা কোম্পানি যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে সে সামাজিক কল্যাণগুলো করতে পারে। এই যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এখানে কিন্তু অনেক বড় বড় কোম্পানি তারা সোশ্যাল ওয়ার্ক করছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো বন্যার সময় সাহায্য করতে পারে, রাষ্ট্রীয় কোষাগারে অর্থ দান করতে পারে, only when they generate huge profit. So we can say profit should be the ultimate goal of a firm. But my dear student, profit concept has few problems. That is why we should not say profit should be the ultimate goal of a firm. We should say profit maximization should not be the ultimate goal of a firm. Why? Ambiguity, not clear concept. আমরা বলছি যে profit maximization, but what is profit is not mentioned in their concept. তোমরা লক্ষ্য করে দেখো যে EBIT এটা প্রফিট, EBT এটাও প্রফিট, EAT এটাও প্রফিট, ইভেন EAT ফর ইকুইটি হোল্ডার্স এটাও প্রফিট। আমরা যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি তাহলে আমরা 4টা প্রফিট মার্জিন পাই। তাহলে কোন প্রফিট তারা এটা উল্লেখ করেনি? অর্থাৎ তুমি যদি সুন্দর পায়েস রান্না করতে পারো, হ্যাঁ, বা তুমি সুন্দর করে চা বানাতে পারো, সেখানে যদি চায়েরই কোনো ক্লারিফিকেটি না থাকে তাহলে তুমি কি সুন্দর চা বানাও? অর্থাৎ যারা প্রফিট ম্যাক্সিমাইজেশন বলে চিৎকার করছে তারা প্রফিটের কোনো কনক্রিট বা ইউনিক ডেফিনিশন দেয়নি, ফলে আমরা এটাকে মানে আলটিমেট গোল বলতে পারি না। Time below money is ignored. In the modern business, time below money is always considered as a business concern, in a business concern, because a money received today is always more than a money received tomorrow. কিন্তু এই প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্টে এই টাইম বেল অফ মানিকে ইগনোর করা হয়েছে, সো আমরা এটাকে বলতে পারি না। রিস্ক এন্ড আনসার্টেনিটি ইজ ইগনোরড। রিস্ক, বিজনেস একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। ইট ডাজন্ট মিন হাই রিস্ক হাই গেইন।
এখানে দেখা যাচ্ছে প্রফিট প্রফিট বলে চিৎকার করে দুনিয়ার ঝুঁকি যা আছে সব নেওয়া হয়। এই ধরনের ঝুঁকি প্রফিট ম্যাক্সিমাইজেশনের পরিবর্তে তোমার কোম্পানিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এটা একটা রং কনসেপ্ট। অ্যাবসেন্স অফ পারফেক্ট কম্পিটিশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনের মধ্যে কিছু ইল কম্পিটিশন মোটিভ রয়েছে। ফলে দেখা যায় যে স্বাভাবিকভাবে একটা কোম্পানি এই এই যে ইল কম্পিটিশনটা ফেস করতে পারে না, ফলে বাজার থেকে হারিয়ে যায়। ফলে যে সমস্ত কোম্পানিগুলো টিকে থাকে তারা একচেটিয়া ব্যবসা করে। এতে করে কি হয়? পারফেক্ট কম্পিটিশন অ্যাবসেন্ট থাকে এবং ক্রেতারা বঞ্চিত হয়। আর কনসেপ্ট অফ ক্যাশ ফ্লোস ইজ ইগনোরড। ক্যাশ ফ্লো কি? কত টাকা, মানে ক্যাশ ফ্লো দুই প্রকার হয়, একটা আউটফ্লো, একটা ইনফ্লো। আউটফ্লোর সাথে ইনফ্লোর একটি কম্বিনেশন থাকতে হয়, যেটা এনপিভি তে চিন্তা করা হয়, নিট প্রেজেন্ট ভ্যালুতে, কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন কনসেপ্টে এটা চিন্তা করা হয় না। তাহলে বাকি থাকলো কি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। Wealth maximization is the concept of increasing the value of the firm in order to increase the value of the share or earning per share. একটা কোম্পানির যে শেয়ার প্রতি আয়, এটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই হলো মুনাফা সর্বাধিকরণ। এটা ক্লিয়ার কনসেপ্ট। আর্নিং পার শেয়ার, তুমি যদি আর্নিং আফটার ট্যাক্স অথবা আর্নিং ইএটি ফর ইকুইটি হোল্ডার্স কে টোটাল শেয়ার দিয়ে ভাগ দাও, তাহলে যে টাকাটা পাওয়া যাবে এটাকে বলা হয় আর্নিং পার শেয়ার বা ইপিএস। একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। সুতরাং আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে বলতে পারি সুপার গোল compared to profit maximization as it takes broader arena into consideration. এটা অনেকগুলো বিষয় কনসিডার করেছে, যেমন ambiguity, no ambiguity, it is clear concept. Time value of money is considered, risk and uncertainty is considered. Let's see the next slide. Why wealth maximization should be the goal of a firm? Clear concept, it is clear. Wealth maximization means maximize the earning per share of the firm or value of the firm. So everybody can understand the message of wealth maximization concept. Time value of money is considered. A dollar received today is always worth than a dollar received tomorrow. আজকের 1 টাকা আগামীকালের 1 টাকার চেয়ে উত্তম। আজকে আমি 50 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, 5 বছর পরে 1 লক্ষ টাকা পেলাম, আমি বললাম আমার মুনাফা হয়েছে 50,000 টাকা। It's a wrong concept. You have to adjust it with the time value of money. আমরা পরবর্তী একটা অধ্যায় রয়েছে টাইম ভ্যালু অফ মানি, সেখানে আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করব। রিস্ক এন্ড আনসার্টেনিটি। রিস্ক, বিজনেস রিস্ক is always welcome, but you have to read the risk first, you have to analyze the risk first, and then you have to adjust or avoid the risk. But profit maximization concept এ রিস্কে শুধু রিডও করা হয়নি, অ্যানালাইসিসও করা হয়নি, তারা ওয়েলকাম করেছে। কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসেপ্টে রিস্ককে তোমাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ড লেভেলে নিয়ে যেতে হবে এবং এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় বা অ্যাডজাস্ট করা যায় সেই বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা এখানে করা হয়। লং টার্ম গ্রোথ কনসিডার্ড। লং টার্ম, তোমরা জানো, আগেই বলেছি যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ এ লং টার্ম কনসেপ্ট। কনসেপ্ট অফ ক্যাশ ফ্লোস ইজ কনসিডার্ড। এই যে বললাম যে কত টাকা আসবে কত টাকা যাবে, এর মধ্যে টাইম ভ্যালু অফ মানির বিষয়টা আলোচিত হবে। আর এই ধরনের কনসেপ্টে যেহেতু নিট সম্পদ বৃদ্ধি পায়, ফলে এক্সপানশন অফ ফার্ম ইজি হয়। অর্থাৎ ইন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কনসেপ্ট এক্সপানশন অফ ফার্ম ইজ পসিবল। এমফাসিস অন নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালুটা আসলে কি? তোমরা জানো যে আমি একটা প্রকল্পে যে বিনিয়োগ করলাম, মনে করো আমি 50,000 টাকা বিনিয়োগ করলাম, এতে করে আমি 5 বছরে 1 লক্ষ টাকা পেলাম। এই পাবো আর কি। এই 1 লক্ষ টাকাকে ডিসকাউন্টিং করে দেখতে হবে বর্তমান মূল্যে আমার কত টাকা হয়, এবং সেখান থেকে 50,000 টাকা বাদ দিলে যে আয়টা হবে সেটা হলো নিট প্রেজেন্ট ভ্যালু। যদি নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয় এটা ভালো, নেগেটিভ হলে খারাপ। আর দক্ষতাও পরিমাপ করা যায়। দেখো, সম্পদের পরিমাণ দিয়েও কিন্তু দক্ষতা পরিমাপ করা যায়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের বিপক্ষে নই। আমি তোমাদের একটা উদাহরণ দিই। যেমন মনে করো মুসা ইব্রাহিম, বাংলাদেশের প্রথম গর্বিত পুরুষ যিনি হিমালয়ের উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। আর এটা করার জন্য ওনাকে নেপাল শুটিং ক্লাবের সদস্য হতে হয়েছিল, হেলথ ক্লাবের সদস্য হতে হয়েছিল, এবং যখন সে পর্বত আরোহণ করে তখন 12,000 ফিট উপরে গিয়ে স্লিপিং শুটে ঘুমাতে হয়েছিল, শেরপাদের পানি সাথে খাবার খেতে হয়েছিল। এখন তুমি যদি বলো যে মুসা ইব্রাহিম হিমালয়ে উঠেছিলেন স্লিপিং শুটে ঘুমানোর জন্য, এটা কি সঠিক হবে?
না, সে করেছিল বাংলাদেশের পতাকা হিমালয়ের উপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু হিমালয়ের উপরে যদি বাংলাদেশের পতাকা নিতে হয় তাহলে অবশ্যই তাকে কিন্তু স্লিপিং শুটে ঘুমাতে হবে। ঠিক একই রকম তুমি যদি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন চাও তাহলে তোমাকে প্রফিট ম্যাক্সিমাইজেশনকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এটা হচ্ছে একটা ডাইলেমা। অর্থাৎ ডাইলেমা হচ্ছে এরকম যে তুমি একটাকে বাদ দিয়ে আরেকটা অ্যাটেন্ড করতে পারবে না। যেমন মনে করো তুমি পাঁচতলা ফ্ল্যাটের পাঁচতলায় থাকো, তুমি তিনতলা না পারিয়ে কিন্তু তিনতলা সিঁড়ি না ভেঙে কিন্তু তুমি পাঁচতলায় উঠতে পারবে না। ধরে নাও তিনতলাটা হলো তোমার প্রফিট আর পাঁচতলা হলো ওয়েলথ। এইভাবে চিন্তা করো। সুতরাং দুটি কনসেপ্টই ব্যবসায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। কনফ্লিক্ট অফ গোলস, দ্যাট ইজ কল্ড এজেন্সি প্রবলেম। তোমরা জানো যে একটা কোম্পানিতে তিনটা পক্ষ থাকে সাধারণত। একটা হলো মালিক পক্ষ, কোম্পানির ক্ষেত্রে আমরা শেয়ার মালিক বলি। আর একটা হলো পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পক্ষ। আর একটা হলো পাওনাদার। আর একটা পক্ষ রয়েছে যার ভিন্ন ভিন্ন নাম হয়, যেমন ক্রেতা, সরকারি কর্তৃপক্ষ, সিটিজেন অ্যাকশন কমিটি, সোশ্যাল অ্যাকশন কমিটি এরা থাকে। এখন এই যে বিভিন্ন পক্ষ থাকে, এই ভিন্ন ভিন্ন পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। আসলে কথা কি জানো, আমরা যদি সকলেই সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে পৃথিবীতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমরা করি কি, নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে কোম্পানির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিই, নিজের স্বার্থে কাজ করি, কোম্পানির স্বার্থকে বাদ দিই। তখন কিন্তু দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এই জন্য লিখেছি এজেন্সি কনফ্লিক্ট ওকার when different parties strive for their own interest rather than common interest. কমন ইন্টারেস্ট কি? কোম্পানি ভালো হলে ব্যবস্থাপনারও ভালো হবে, মালিকেরও ভালো হবে। কিন্তু শুধু ব্যবস্থাপনার ভালো হলে কিন্তু মালিকের ভালো নাও হতে পারে, আর ফাইনালি ক্ষতিটা কোম্পানিরই হয়। আর এই ধরনের যে প্রবলেম হয়, এটা তিনটা প্রবলেম রয়েছে। একটা হলো স্টক হোল্ডার্স ভার্সাস ম্যানেজমেন্ট। স্টক হোল্ডার্স কারা? যারা শেয়ার মালিক, যারা মালিক। আর কোম্পানি তোমরা জানো অ্যাকর্ডিং টু মেমোরেন্ডাম অফ আর্টিকেলস কোম্পানি থেকে পরিচালনা পরিষদ ভিন্ন। ম্যানেজমেন্টের লোকজনকে আমরা এজেন্ট বলতে পারি, যারা দায়িত্ব নেয়। আর মালিক হলো স্টক হোল্ডার। এদের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব দেখা দিলে কি হয়? কনফ্লিক্ট দেখা দেয়, যা কিনা কোম্পানির জন্য অত্যন্ত ক্ষতিকর। ফর এক্সাম্পল, ম্যানেজার লেভেল যারা আছে তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করতে পারে। ওরা চাবে শেয়ার মালিকদেরকে আমরা লভ্যাংশ দেব না, অথবা নিজেদেরকে বেতন বোনাস, ওভারটাইম বা এক্সট্রা বেনিফিট নেবে। আবার মালিক পক্ষ চাইবে আমরা বেশি নেব, ওদের কম দেব। এই নিয়ে কিন্তু স্বার্থগত দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হচ্ছে স্টক হোল্ডার ভার্সাস ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে স্টক হোল্ডার ভার্সাস ক্রেডিটর। তোমরা জানো যে একটা কোম্পানি বিভিন্নভাবে অর্থায়ন করতে পারে। যদি ঋণের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তুমি যদি বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করো বা ব্যাংক থেকে লোন নাও বেশি পরিমাণ টাকা, তখন কিন্তু পাওনাদার যারা তারা কোম্পানির কার্যকলাপে কি হস্তক্ষেপ করে। অর্থাৎ কিভাবে করতে হবে, ফান্ড ইউজ করার সম্পর্কে শর্ত দিতে পারে। তখন কি হয়, ব্যবস্থাপনার সাথে যেমন ক্রেডিটরের মানে কনফ্লিক্ট বাজে, ঠিক একইভাবে মালিক পক্ষের সাথেও ক্রেডিটরের কনফ্লিক্ট লাগে। ফলে কি হয়, প্রবলেমটা বড় হলে কারবারের ক্ষতি হয়। থার্ড ওয়ান ইজ স্টক হোল্ডার্স ভার্সাস আদার স্টক হোল্ডার্স। এখানে আদার বলতে বোঝাচ্ছি আমি কাস্টমার, আমি বলছি এমপ্লয়িজ, আমি বলছি সোসাইটি বা সোশ্যাল অ্যাকশন ফোর্স, আমি বলছি কমিউনিটি অথবা গভর্নমেন্ট অথরিটি। দেখো, মনে করো তুমি একটা কোম্পানির মালিক। তোমার একটা কোম্পানির যে পণ্য তুমি $20 করে বিক্রি করছো, ভালো চলছে, ডিমান্ডও আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন রয়েছে। কিন্তু হঠাৎ করে তুমি এই বেনিফিটটাকে কাজে লাগিয়ে তুমি $22 করে দিলে পণ্যের দাম। এতে করে কি হবে? কিছু কাস্টমার তোমাকে গালি দেবে, কিছু কাস্টমার অন্য পণ্যে চলে যাবে, এবং কিছু তোমার মানে ডিসঅ্যাপয়েন্টেড হবে। অর্থাৎ পণ্যের কোয়ালিটি নিয়ে বাজে বাজে কথা বলবে, কিংবা সামাজিক সংগঠনগুলো তোমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। অর্থাৎ কোনোভাবেই এজেন্সি কনফ্লিক্ট প্রত্যাশিত নয়। কারণ কি, দ্য রেজাল্ট অফ এজেন্সি কনফ্লিক্ট ফাইনালি কি বলে, কোম্পানির ঘাড়ে এসে পড়ে। ফলে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া হতে পারে। এই জন্য সবসময় মনে রাখবা, এজেন্সি কনফ্লিক্ট কিভাবে মিনিমাইজ করা যায় সে চিন্তা করতে হবে। অর্থাৎ সবাইকে দাম দিতে হবে, প্রত্যেকের দায়িত্বকে বুঝিয়ে দিতে হবে, এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এতে করে কি হবে, এই কোম্পানির যে এজেন্সি কনফ্লিক্ট গুলো রয়েছে বা এজেন্সি প্রবলেমটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যাব ক্লাসিফিকেশন অফ ফিনান্সের দিকে। As you know, finance refer to the process of acquiring the required fund and managing them.
It includes activities such as investing, borrowing, lending, budgeting, saving, and forecasting, among others. একটা কোম্পানির মানে ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করি সেটা হলো বিজনেস ফাইন্যান্স বা কর্পোরেট ফাইন্যান্স। কিন্তু ওভারঅল ফাইন্যান্সের ক্লাসিফিকেশন করলে আমরা পাই যে ফাইন্যান্স ক্যান বি ক্লাসিফাইড বাই টু ডাইমেনশন। ওয়ান ইজ প্রাইভেট ফাইন্যান্স, two is public finance. One is private finance, two is public finance. Public finance means private finance means the fund for the company or corporate unit or individual or partnership business, etc. আমার যে টাকার দরকার সেটা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্স। ইন্ডিভিজুয়াল ফাইন্যান্স হতে পারে কোনো ব্যক্তি, এক মালিকের কারবার, যাই হোক, এগুলো হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন। দ্বিতীয় হলো পার্টনারশিপ ফাইন্যান্স। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে ফাইন্যান্সটা হয় সেটা হলো পার্টনারশিপ ফাইন্যান্স। দেন বিজনেস ফাইন্যান্স। বিজনেস ফাইন্যান্স বলতে আমরা কর্পোরেট ফাইন্যান্স বলি, বা কোম্পানির যে অর্থায়নের প্রয়োজন হয় যেটা নিয়ে আমরা আলোচনা করছি বা যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। আর পাবলিক ফাইন্যান্স হচ্ছে তিন প্রকার। সরকারের যে অর্থায়ন, সরকারের অর্থায়ন বলতে আমরা কি বুঝি? পাবলিক ফাইন্যান্স ডিল উইথ দ্য পাবলিক মানি অফ দ্য গভর্নমেন্ট। তোমরা জানো যে গভর্নমেন্ট of any country of the world has to perform two kind of activities. One is called obligatory functions. Two is called state function, optional functions. Obligatory functions means to protect the country from foreign enemy, and another obligatory function means to maintain law and order situation of the country. এখন যদি তুমি এই অব্লিগেটরি ফাংশন গুলো করতে চাও তাহলে তোমাকে আর্মি, নেভি, বিজিপি, এয়ারফোর্স এগুলো নিয়োগ দিতে হয়, এদের জন্য প্রচুর ব্যয় করতে হয়। আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে মেনটেন করতে গেলে তোমাকে কি করতে হয়? যে পুলিশ, বিডিআর, আনসার এগুলো নিয়োগ দিতে হয় এবং এদের জন্য প্রচুর ব্যয় করতে হয়। সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। এই পাবলিক ফাইন্যান্সের মধ্যে তিনটা পার্ট আছে: জেনারেল ফাইন্যান্স, জেনারেল গভর্নমেন্ট, আমাদের তো স্টেট গভর্নমেন্ট নাই, ইন্ডিয়া আছে, আর সেমি গভর্নমেন্ট হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান যেটা সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় পরিচালিত হয়। তো আবার ফাইন্যান্সকে আবার আরো তিন ভাগে ভাগ করা যায়, যেমন শর্ট টার্ম ফিনান্স, মিড টার্ম ফিনান্স এন্ড লং টার্ম ফিনান্স। আশা করি বই পড়ে তোমরা এগুলো আরো ভালো বুঝতে পারবে। আর প্রিন্সিপালস অফ ফিনান্সের মধ্যে আমরা যে বিষয়গুলো পাই, কারণ তোমরা জানো যে বিজনেস ফাইন্যান্স প্লেস এ ভাইটাল রোল in financial management by following few principles. These principles can be called as the foundation of finance that plays significant roles in decision making. The major principles are risk return trade-off. ব্যবসার ক্ষেত্রে বলা হয় অধিকাংশ ফিনান্সিয়াল ডিসিশন হচ্ছে রিস্ক এন্ড রিটার্নের ট্রেড অফ। ঝুঁকি নিয়েছি, বেনিফিট পেয়েছি এর বিনিময়। টাইম ভ্যালু অফ মানি is another principles for considering business finance. Optimum capital structure, the structure of capital which has minimum cost, maximum benefit. Wealth maximization, the concept is maximize the wealth, that is earning per share for the company. Liquidity and profitability. Liquidity means the working capital management, how much money you need to keep as a working capital, and profitability means the ratio of profit. Business cycles, business can run in different situations. Sometimes it has opportunity, sometimes it has no opportunity. This is called business cycle. Sometimes uprising, sometimes downward. Dividend policy is another principle of business finance. Dividend policy, dividend is the part of profit which distributes among the shareholders. And if you are a financial manager, you have to fix up a policy how much the dividend payout ratio. Diversification, business needs diversification. You can run in a business in single unit, and then you can expansion of business, you can increase your product line, you can increase your branch. For example, principles of priority. When a financial manager has to face more and more option to take decision, then the financial manager has to fix up the priority. Cost of capital. Financial manager has to collect fund in external sources. For example, issuing common stock, issuing preferred stock, issuing debenture or bond. What will be the source? Financial manager has to incur in cost of equity, cost of debenture, cost of debt capital, cost of retained earning.
So the financial manager has to analyze which sources has minimum cost of capital. My dear students, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই অধ্যায়ে তোমরা যেটা পড়াশোনা করবে, তোমাদের এ পার্টে আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো পড়বে এবং আশা করি এই প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো করতে পারবে। আমি বি পার্টে কিছু সিলেক্টিভ কোশ্চেন দিয়েছি, এগুলো তোমরা পড়বে এবং আশা করি তোমাদের ভালো ফলাফল বয়ে আনবে এবং বইয়ের থেকে আরো কিছু পড়বে। আর সি পার্টের জন্য আমি এই বিষয়গুলো দিয়েছি। My dear student, this is my first lecture. ইনশাআল্লাহ আমি আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটা যেহেতু তোমাদের জন্য, তাই ন্যাশনাল ইউনিভার্সিটির এই প্রচেষ্টাকে সার্থক করতে গেলে তোমাদেরকে বারবার এই ভিডিওগুলো দেখতে হবে এবং লেখাপড়াকে কন্টিনিউ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।